ছাত্ররা যেহেতু করছে এবং আমাদেরও একটা আশঙ্কা আছে যে আমরা যখন পার্টি ব্যানার নিয়ে ছাত্রদের পাশে যেয়ে দাঁড়াবো তখন এই সরকারের লাঠিয়াল বাহিনীকে পারমিশন দিয়ে দেয়া হবে যে ইচ্ছা মতো পেটাও। আমরা ছাত্রদের উপরে ওই আক্রমণ দেখতে চাই না, সেই কারণে ওপেনলি ব্যানার নিয়ে আমরা তাদের পাশে দাঁড়াচ্ছি না। কিন্তু আপনি এক মুহূর্তের জন্য ভুলে যাবেন না যে আমরা মানে প্রত্যেকটা বিরোধী দল, আমি অন্য কোনো দলের কথা বলছি না, আমি সব মানে নাম নিয়ে বলছি না, সেটা বিএনপি হোক যাই হোক, আমি জাস্ট বলছি সবাই, আমরা সবাই কিন্তু এই কোটা বিরোধী আন্দোলনের সাথে আছি। গত কয়েকদিন থেকে কোটা বিরোধী আন্দোলন রাজধানীতে কঠোরভাবে শুরু হয়েছে। এই আন্দোলনে প্রায় ঢাকা অচল। আপনি কি চলমান আন্দোলন সমর্থন করেন? জি, প্রথমত আমি শুধু চলমান আন্দোলনকে সমর্থন করি না, আমি আন্দোলনকে তো সমর্থন করি এবং আমি বিশ্বাস করি যে সকল বাংলাদেশের নাগরিকের দায়িত্ব আছে এই আন্দোলনকে সাপোর্ট করা। কেন ভাই? কারণ প্রথমত এই আন্দোলনটা ন্যায্য কারণে হচ্ছে। ন্যায্য কারণটা কি? যে আমাদের সরকার ব্যবস্থায় যারা সিভিল ব্যুরোক্রেসি থেকে সরকার পরিচালনা করবেন সেই জায়গাগুলোতে যেন মেরিট বেসড, মানে যা দক্ষতার ভিত্তিতে হ্যাঁ তাদের আপনার এই যে মানে কী বলে না তারা চাকরিটা পায়। ওকে, সো মেরিট বেস সিস্টেম, যেখানে আমাদের এই সিভিল ব্যুরোক্রেসিগুলো তৈরি করাই হয়েছে মেরিট বেস সিস্টেমের ভিত্তিতে। সো সেই সিস্টেমটা যেন বজায় থাকে। সাথে কোটা বা যেটাকে আমরা অনেক দেশে বলে অ্যাফার্মেটিভ অ্যাকশন, এটার অরিজিনাল সৃষ্টির কারণ হলো যে কোনো পিছিয়ে পড়া জনগোষ্ঠী যদি থাকে, মানে আপনার জনসংখ্যার কোনো একটা অংশ যদি পিছিয়ে পড়ে থাকে, তাহলে ওই জনগোষ্ঠীটাকে কিছু অগ্রাধিকার দিয়ে সামনে নিয়ে আসা, একটা ইকুয়াল ফুটিংয়ে নিয়ে আসা। তো আজকে কোটা বিরোধী আন্দোলন যেই জায়গায় হচ্ছে, সেটার মেইন যেই কোটার বিরুদ্ধে মেইন আন্দোলনটা, সেটা হলো মুক্তিযোদ্ধা কোটা, মেইন মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে আন্দোলন। তো প্রথমত হলো বাংলাদেশে মুক্তিযোদ্ধারা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশ না, তাহলে এখানে এটার কোনো জাস্টিফিকেশন আসে না, মোরাল জাস্টিফিকেশন আসে না। দ্বিতীয়ত হলো যে মুক্তিযোদ্ধা কেউ আজকে ওই জায়গায় নেই যে সরকারি চাকরি খুঁজবে, তাদের সব বয়স সরকারি চাকরি রিটায়ারমেন্ট পার হয়ে গেছে। তাহলে এটা কাদের বিরুদ্ধে হচ্ছে? যোদ্ধাদের আত্মীয় স্বজন প্রজন্মদের জন্য হচ্ছে। তো তাদের জন্য এমন স্পেশাল ফেভার কেন? এই স্পেশাল ফেভারটা এই সরকার রাখতে চায় কারণ এই সরকার তাদের লোকজন দিয়ে এই কোটা ভরে। কারণ এই সরকার এসে আমরা বারবার দেখেছি মুক্তিযোদ্ধার লিস্টও তারা বাড়াতে থাকে, এবং এই যে বাড়াতে থাকে এর মধ্যে যে সকল আসলে সত্যিকারের মুক্তিযোদ্ধা তা না, এটা নিয়ে প্রশ্ন বহুবার উঠেছে নিউজ মিডিয়াতে, এটা নিয়ে নতুন আর আপনার সাথে আলোচনা করে আমি প্রশ্ন উঠাবো না, এটা সবাই জানে, সবাই মানে। সো এই সরকার তাদের লোকজনকে যেন আরও এক্সট্রা ফ্যাসিলিটি দিতে পারে, তার জন্য ওই মুক্তিযোদ্ধা সার্টিফিকেট এবং তার জন্য এই মুক্তিযোদ্ধা কোটা। এবং এটা একবার অলরেডি আন্দোলন করে মানে বাতিলের জায়গায় নেওয়া হয়েছিল। 2017-18-তে অনেক বিশাল আন্দোলন হয়েছে, যেটাতে এগেন তখনও আমরা আমাদের ফুল মোরাল সাপোর্ট এবং যা যা ধরনের সাপোর্ট আমরা দিতে পারি বিহাইন্ড দ্য সিনস আমরা দিয়েছি এই আন্দোলনকারীদেরকে, তখন আন্দোলনকারী ছাত্রদেরকে। সো আজকেও এই ছাত্ররাই কিন্তু, এই তরুণ সমাজ, নতুন প্রজন্মই আন্দোলনে আবার নেমেছে। কেন? সরকার বলছে যে কোর্টের বিরুদ্ধে যাওয়া, কোর্ট রায় দিয়েছে, সেই রায়ের বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে এটা দেশ বিরোধী। সরকার একদম উচ্চ পর্যায়ে থেকে এই কথা বলা হচ্ছে যে কোর্টের রায়ের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, এটা দেশ বিরোধী। তো এই সরকার কেন ভুলে যায় যে 2013 সালে যখন শাহবাগ আন্দোলন হয়েছিল তখন ওইটাও কোর্টের রায়ের বিরুদ্ধে আন্দোলন ছিল, অন্য কিছুর বিরুদ্ধে না। কোর্ট ফাঁসির রায় দেয়নি কেন? এই কারণে আন্দোলন হচ্ছে। তখন তো এই সরকারকে বলতে শুনি নাই যে কোর্টের বিরুদ্ধে আন্দোলন এটা দেশ বিরোধী। তাহলে এইভাবে কেন গলা পাল্টে যায়? গলা পাল্টে যায় কারণ তখন তাদের কাজে আসছিল, তাদের বিরোধী একটা দল ক্ষমতা হারাতো এটার মাধ্যমে, সো তারা এটা তখন সাপোর্ট করেছে। আজকে তাদের লোকজনের পৃষ্ঠপোষকতা তারা এটা দিয়ে করে, তার জন্য এটা তারা ছাড়তে রাজি না। কোর্ট একটা অজুহাত মাত্র। বিএনপি যা পারল না কোটা বিরোধী ছাত্ররা দেখিয়ে দিচ্ছে, আন্দোলনটি সফল হবে বলে মনে করেন? দেখেন, প্রথমত আপনার প্রশ্নটা আমি ফার্স্টে আপনাকে বলবো যে আপনার প্রশ্নটা করার ধাঁচটা বা ধরনটা একটু ভুল হয়েছে। আপনি প্রশ্নটা শুরু করেছেন বিএনপি যা পারলো না। দেখেন, ভিন্ন আন্দোলন ভিন্ন জায়গায়। সো কে কি পারলো? কোটা বিরোধী এই যে তরুণরা, ছাত্ররা যে স্পৃহা নিয়ে তারা আন্দোলন করে যাচ্ছে, এইটাকে কোনোভাবে আমরা ছোট করতে পারি না। কিন্তু তাই বলে আবার
আরেকজনের আন্দোলন, মানে এগেন, এবং বিএনপি একা আন্দোলন করেনি। সো আপনি যখন বলেন যে বিএনপির আন্দোলন সফল হয়নি, তখন আপনি বলছেন আমাদের সবার আন্দোলন সফল হয়নি, কারণ বিএনপি একা কিন্তু আন্দোলন করেনি। আমি মানছি সবচেয়ে বড় দল বিএনপি, এবং আজকে যদি নির্বাচন হয় বিএনপি সরকার আসবে ভাই। হ্যাঁ, আমার সরকার আসবে না, কিন্তু আসবে বিএনপি সরকার, সবচেয়ে বড় দল বিএনপি। কিন্তু ওই নির্বাচনেও যেমন বিএনপির সাথে আমরা যাব, তেমন একইভাবে আন্দোলনেও কিন্তু বিএনপির সাথে আমরা সবাই ছিলাম। সো আমাদের সবার আন্দোলন, এবং আমাদের সবার আন্দোলন আমাদের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পেরেছে কিনা সেটা ভিন্ন বিষয়, কিন্তু কেন পৌঁছাতে পারেনি সেটাও কিন্তু একটা বড় আলোচনার বিষয়। সো বিএনপির আন্দোলন বা আমাদের বিরোধী আন্দোলন ফেল করেছে, এটা সত্যি কথা ভাই, আমি মানছি ফেল করেছে মানে কি, আমাদের যেমন প্রাপ্তিও আছে যে জনগণ আমাদের পক্ষে চলে এসছে, জনগণ এখনও আমাদের পক্ষে আছে, জনগণ কোনো নির্বাচনে আর ভোট দিতে যাচ্ছে না। এই যে এই লোকাল নির্বাচনগুলো তো এখন খুব পরিষ্কার হচ্ছে যে জনগণ নির্বাচনই বাদ দিয়ে দিয়েছে, কারণ জনগণ জানে। সো জনগণ আমাদের সাথে আছে, সেটা যেমন আমাদের একটা জয়লাভ, একটা প্রাপ্তি আছে। আবার এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে আমরা ক্ষমতাচ্যুত করতে পারিনি, এখানে আমাদের একটা ব্যর্থতা আছে। কিন্তু ক্ষমতাচ্যুত করতে পারিনি কেন? কারণ এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার রাজনীতির বাইরে যে যুদ্ধ শুরু করেছে, ওরা বন্দুক নামিয়ে দিয়েছে। আপনি একটা জিনিস মনে রাখবেন ভাই, বন্দুকের জবাব একমাত্র বন্দুক দিয়েই দেয়া যায়, অন্য কোনো কিছুভাবে দেয়া যায় না। 25শে মার্চ 1971 সালে যখন অপারেশন সার্চলাইট হলো, তারপর থেকে রাজনীতি শেষ। তারপর থেকে আর ওই তাজউদ্দিন সাহেব, কামাল হোসেন সাহেব বা নজরুল ইসলাম সাহেব কারোর আলোচনার কোনো দাম নাই। তারপর থেকে মুক্তিযোদ্ধাদের বন্দুক নিয়ে নামতে হবে। তো বন্দুক নিয়ে নামলে সেটা রাজনীতি না, সেটা যুদ্ধ। আমরা দেশকে যুদ্ধের পথে আরেকবার নিয়ে যেতে চাই না, সেই কারণে আমরা যুদ্ধে যাইনি, এবং সেই কারণে আওয়ামী লীগ সরকার এখনও আছে। সো ওই যে আমাদের ব্যর্থতা, না ভাই, আমরা দেশের কথা চিন্তা করে যুদ্ধে যাইনি। আর আওয়ামী লীগ এই দেশটাকে লুট করে তা মানে একদম একদম শেষ করে দিচ্ছে। সো ওইখানে ব্যর্থতাটা আমি এইভাবে নিতে পারি না আপনার আলোচনায়। আর অ্যাজ ফার এস কোটা বিরোধী আন্দোলনের সাথেও আমরা আছি। ছাত্ররা যেহেতু করছে, এবং আমাদেরও একটা আশঙ্কা আছে, কারেন্ট আশঙ্কা অবভিয়াসলি, এবং রিজনেবল আশঙ্কা আছে যে আমরা যখন পার্টি ব্যানার নিয়ে ছাত্রদের পাশে যেয়ে দাঁড়াবো, তখন এই সরকারের লাঠিয়াল বাহিনীকে পারমিশন দিয়ে দেয়া হবে যে ইচ্ছা মতো পেটাও। আমরা ছাত্রদের উপরে ওই আক্রমণ দেখতে চাই না, সেই কারণে ওপেনলি ব্যানার নিয়ে আমরা তাদের পাশে দাঁড়াচ্ছি না। কিন্তু আপনি এক মুহূর্তের জন্য ভুলে যাবেন না যে আমরা, মানে প্রত্যেকটা বিরোধী দল, আমি অন্য কোনো দলের কথা বলছি না, আমি সব মানে নাম নিয়ে বলছি না, সেটা বিএনপি হোক যাই হোক, আমি জাস্ট বলছি আমরা সবাই কিন্তু এই কোটা বিরোধী আন্দোলনের সাথে আছি। বিএনপি কি আবার ঘুরে দাঁড়াতে পারবে? দেখেন, একটা পার্টি হিসাবে আমার পার্টির বাইরে অন্য কোন পার্টি কি করবে এটা নিয়ে বড় আলোচনা আমি করতে পারি না। তবে আমি, যেহেতু আমরা একসাথে বিরোধী রাজনীতিতে আছি, এই জায়গায় আমি বলবো যে আমরা সবাই খুব শক্তভাবে বিশ্বাস রাখি যে আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে বিরোধী আমরা যারা আছি, যারা গণতন্ত্রে বিশ্বাস করি, তারা এই দেশের রাজনীতি এবং সরকার ব্যবস্থাকে ঘুরে দাঁড়াতে সহযোগিতা করবে এবং সক্ষম হব। বিএনপি সহ বিরোধী দলগুলো একেবারে নিস্তেজ হয়ে গেল, এর পেছনের কারণ কি? দেখেন, বিরোধী দলগুলো একেবারে নিস্তেজ হয়ে যায়নি, এই কথাটা পুরোপুরি সত্যি না। তবে নির্বাচনের আগে যেই লেভেলের অ্যাক্টিভিটি ছিল, নির্বাচনের পরে সেম লেভেলের অ্যাক্টিভিটি হবে না। কেন ভাই? কারণ নির্বাচন কেন্দ্রিক হাজার হাজার লোকজন তুলে নিয়ে গেছিল। যারা আমরা মাঠে নেমে দৌড়াতাম, কাজ করতাম, আমাদের সবাইকে তুলে নিয়ে গেছিল তো ভাই। সো তাহলে অ্যাক্টিভিটি তখন অটোমেটিকলি কমে গেছে। আর তারপর জনগণ যেভাবে আশাহত হয়েছে, তাতে জনগণের আশাটাও তো আবার ফেরত আনতে হবে। সো এই কাজগুলোতে আমরা এখন লিপ্ত আছি, এসব পরিকল্পনা এবং প্ল্যানিং এবং প্রিপারেশনের কাজে আমরা লিপ্ত আছি, যে আগামীতে যেন আবার বড় করে আমরা আন্দোলনটা নামাতে পারি। সরকার কি বিনা চ্যালেঞ্জেই 5 বছর মেয়াদ পূর্ণ করবে? দেখেন, সরকার বিনা চ্যালেঞ্জে আসে নাই, বিনা চ্যালেঞ্জে এই মুহূর্তে বসে নাই, এবং আগামীতে যদি ক্ষমতা ধরে রাখতেও পারে, বিনা চ্যালেঞ্জে ধরে রাখতে পারবে না। চ্যালেঞ্জ তাদের থাকবেই, আমরা আছি, আমরা চ্যালেঞ্জ করে যাচ্ছি, এবং আগামীতে যেটা একটু আগেই বললাম যে আরও বড়োভাবে চ্যালেঞ্জ দাঁড়া করাবার জন্য আমরা কাজ করছি। বেনজির মতিউররা দুর্নীতি করে দেশের বাইরে চলে গেছেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলার কিছু নাই ভাই, তারা একদম 100% দেশ বিরোধী, জাতি বিরোধী, মানবতা বিরোধী লোকজন। তাদের উদ্দেশ্যে কেন কথা বলবো? তারা তো মানুষের পর্যায়ে পড়ে না আমার কাছে। তো আমি যেমন রাস্তায় দাঁড়িয়ে একটা গরু ছাগল তো ভালো জিনিস ভাই, আপনার কোনো ওই খ্যাকশিয়ালের সাথে কথা বলতে যাব না, বা একটা বান্দরের সাথে কথা বলতে যাব না। একইভাবে যারা এইভাবে দেশের টাকা লুট করে জনগণকে, মানে জনগণের সকল আশা আকাঙ্ক্ষা মাটির সাথে পিষে ফেলে
লুটপাট করে যারা পালিয়েছে তাদেরকে তো ভাই আমি মানুষ পর্যায়ে ধরি না, তাদের উদ্দেশ্যে আমি কেন কথা বলবো? সাবেক সেনা প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে কিভাবে দেখেন? কিভাবে দেখার কিছু নাই, আমি আশা করি সরকারের পক্ষ থেকে এটার ইনভেস্টিগেশন হবে। কারণ বেনজির সাহেব বা ওই যে আরও কয়েকজনের নামে যে লোকাল ইনভেস্টিগেশনের যে জিনিসগুলো বেরিয়েছে, আজিজ সাহেবের নামে কিন্তু এটা বেরোয়নি। আজিজ সাহেবের নামে আমরা এই পর্যন্ত যা জানি সেটা হলো বিদেশি সাংবাদিকরা ইনভেস্টিগেশন করে আমাদের জানিয়েছে, এবং আমরা অত্যন্ত দুঃখ পেয়েছি এই জিনিসগুলো জেনে। কারণ আমাদের সেনাবাহিনী, এবং শুধু সেনাবাহিনী না ভাই, আমাদের পুলিশ বাহিনীও, এগেন আমি বেনজির সাহেবকে বা বেনজির মানে এগেন সাহেব বলতেও আসলে খারাপ লাগে, বাট এরকম অনেক ধরনের ব্যক্তিদেরকে নিয়ে আমরা কথা বলতে পারি, কিন্তু পুলিশ বাহিনী কিন্তু ভাই আমাদের, এবং আমাদের একটা গৌরবের জিনিস আমাদের পুলিশ বাহিনী। কেন? কারণ এই পুলিশ বাহিনীর দায়িত্ব কিন্তু আমাদের জনগণের কোনো সময় কোনো ধরনের সিকিউরিটি ক্রাইসিস বা ক্রাইসিস হলে আমাদের সহযোগিতায় লাফিয়ে পড়া। সো তারা তাহলে নিশ্চয়ই আমাদের গর্বের, এবং একইভাবে আমাদের সেনাবাহিনীও আমাদের গর্বের। সো এই গর্বটা কোনোভাবেই এটার উপরে একটা দাগ পড়ুক, এটা আমরা দেখতে চাই না। সো এইখানে সঙ্গে সঙ্গে একটা সঠিক ইনভেস্টিগেশন হওয়া উচিত ছিল। আমরা জানি ভাই এই সরকার, এই ফ্যাসিস্ট সরকার এগুলো কিছুর ইনভেস্টিগেশন করবে না। তবে এই সরকার পতন হবার সাথে সাথে আমি আপনাকে গ্যারান্টি করছি, আমরা যদি সরকারের সম্পৃক্ততা পেতে পারি, সরকারে আসতে পারি, তাহলে ইমিডিয়েটলি সবগুলোর পুরো তদন্ত হবে এবং তদন্তর ভিত্তিতে এগুলোর ন্যায় বিচার হবে। তবে যেহেতু কোনো ধরনের তদন্তই এখন এই জায়গায় হয়নি, এটা নিয়ে আলাদা আলোচনা আমি করতে পারি না। নিজেকে রাজনীতির কোন পর্যায়ে দেখতে চান? দেখেন, আমরা যা মানে যেই সঠিক চিন্তায় রাজনীতি করে, আমরা যারা বলবো না, যেই সঠিক চিন্তায় রাজনীতি করে, সে রাজনীতি করে জনগণকে কিছু দেবার জন্য, এবং জনগণকে রাজনীতির বাইরে থেকেও দেওয়া যায়। সো তাহলে রাজনীতি কেন করা? যেন জনগণকে পলিসিগতভাবে স্টেট মেকানিজম ব্যবহার করে জনগণের জন্য কাজ করা যায়। তো স্টেট মেকানিজম ব্যবহার করে পলিসিগতভাবে যদি জনগণের জন্য কিছু করতে হয়, তাহলে সরকার ব্যবস্থার অংশ হতে হবে। সরকার ব্যবস্থার অংশ মানে কি? মানে আইন প্রণয়নকারী হতে হবে, মানে আপনার পার্লামেন্টে যেতে হবে। সো আমাদের সেই হিসেবে তাহলে অটোমেটিক আলটিমেট ইচ্ছা হলো যে পার্লামেন্টে যে সরকার গঠন করা, মানে শুধু পার্লামেন্টে যাওয়া না, পার্লামেন্টে যে সরকার গঠন করা। কারণ পার্লামেন্টে যে সরকার গঠন করতে পারলেই জনগণকে স্টেট ব্যবহার করে পলিসিগতভাবে যা যা আমরা মনে করি জনগণের প্রাপ্য, সেগুলো আমরা দিতে পারবো। সো তাহলে আমারও আলটিমেট স্বপ্ন এবং ইচ্ছা যে পার্লামেন্টে যে সরকার গঠন করা। আপনি তরুণদের ক্যারিয়ার গড়ার জন্য মোটিভেশন দেন। চেঞ্জ টিভির দর্শকদের বেশিরভাগই তরুণ, তাদের ক্যারিয়ার গড়ার জন্য কি পরামর্শ দেবেন? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট একটা পরামর্শ দেব যে আপনারা যতই প্রতিকূলতার সম্মুখীন হন আপনাদের ক্যারিয়ার গড়ার পথে, আশাহত হবেন না, শ্রম দিয়ে যাবেন এবং সঠিক আপনার মানসিকতা দিয়ে, উইথ অনেস্টি, উইথ ইন্টেগ্রিটি আপনি শ্রম দিয়ে যাবেন এবং কাজ শিখে যাবেন। আজ কাল পরশু আপনার কাজের মূল্যায়ন আপনার প্রফেশনাল ওয়ার্ল্ডে আলবত হবে। সো আশা হারাবেন না, কাজ করে যান। একটা চাকরি পাননি, 2 মাস 6 মাস চাকরি পাচ্ছেন না, এটা নিয়ে আশাহত হবেন না। নতুন স্কিল শিখেন, নতুনভাবে আবার নিজেকে প্রয়োগ করতে চেষ্টা করেন। ইনশাআল্লাহ সামনে ক্যারিয়ার সাকসেস আপনি পাবেন।